পারে। সারাদিন হচ্ছে যে ৭১ নিয়ে নাচানাচি করবো যে হ্যাঁ শেখ মুজিবুর রহমান আমাদের গড বা এই লেভেল আমরা নিয়ে যাবো নাকি? এটা হয় নাকি? শেখ মুজিবের বাসা কিভাবে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের স্তম্ভ এটা না, ৩২ নম্বর মুক্তিযুদ্ধের কোন স্তম্ভ না। ওটা কি? এটা হচ্ছে যে ফ্যাসিবাদের একটা কারখানা। সাইদ মুস্তাফিজ যেভাবে কথা বলছেন আমরা সে ভাষা কথা বলতে পারি না। আমরা যারা ভালোর কথা বলেছি সেইটার জন্য যদি আমাদেরকে ট্যাগিং করা হয়, করেন ট্যাগ, যে আমার হাঁটুর বয়স তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না, কিন্তু আমি তার বাপের বয়সে আমাকে গালি দিতে পারবে, কিন্তু আপনি আমাকে গালি দিতে পারেন না। গালি দেওয়ার অধিকার কেউ দেয় না। মোহাম্মদ আলী জিন্নাহকে কেউ কেউ যখন বলে যে বাংলাদেশের জাতির জনক ঘোষণা করতে হবে, কি লজ্জা, কি লজ্জা। শেখ মুজিবের বাসা কিভাবে মুক্তিযুদ্ধের শেখ মুজিব আপনাদের কাছে আপনি যদি বলেন আপনি ট্যাগ দিয়ে দিয়েছেন নাম্বার আতুর ঘর, আপনি এনসিপির সাথে কিভাবে উত্তর দেন না? পোর্ট নিয়ে করিডোর নিয়ে কোনো কথা বলেছেন? আপনি কিভাবে কথা বলেছেন? আপনি কিভাবে স্বাধীনতা ট্যাগ দিয়ে দিলেন? ওহো হ্যাঁ আমরা দেখেছি। আপনি এটা বলেন। আপনারা গিয়ে তো জামাত শিবিরের মঞ্চে গিয়ে তো তাদের রাজনীতির প্রশংসা করেছেন, আপনাদের নেতা করেছে। আপনারা সবকিছুতে জামাত শিবিরকে টেনে নিয়ে এসে একসাথে কথা বলছেন। জামাত শিবিরের যে রাজনীতির জায়গা, দাঁড়ান, জামাত শিবিরের রাজনীতির জায়গা, জামাত শিবিরকে বাংলাদেশে স্বাধীনতার পরে কারা এনেছে? আমি সেই বিতর্কে যাব না। মানে সে তো এক্সিস্টিং একটা দল। আপনি তো এক্সিস্টিং দল, ফ্যাসিবাদ বিরোধী আমলের সময়ে তারা যুদ্ধ করেছে, লড়াই করেছে, তো তাকে আপনি একদম মানে অস্বীকার করে ফেলে দিবেন কেন? না না, আমি তো সেটা তাকে আমরা বারবার বলছি এই দলটিকে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে আপনি একবার ফ্যাসিবাদের বিচার চাচ্ছেন, অবশ্যই চান, আমরাও চাই, কিন্তু আমরাও চাই যুদ্ধাপরাধের বিচার চেয়েছেন। হ্যাঁ চাবো না কেন? কোথায় চেয়েছেন? আপনি যে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বললেন, এই যে একদিন আগে, এর আগে আমরা তো ডে 1 থেকে বলছি যে জামাতকে অবশ্যই তাদের রিপ্লেস করার, 71 জায়গায় 24 অবশ্যই তাদের 71 কে ক্লিয়ার করে আসতে হবে। মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো যে নিদর্শনগুলো যে ভেঙে ফেলা হলো, একটা প্রতিবাদ করা হয়েছে। কে প্রতিবাদ করেনি? কে বলছে করেনি? দেখান তো আমাকে। আমাদের নিয়ে বললাম, হ্যাঁ আমাদের থেকে করেননি কোথাও। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি ভাই, আমি চ্যালেঞ্জ করে বলছি। আপনি জানার আপনার মানে বলুন, আপনি বলুন, আমরা অবশ্যই প্রতিবাদ করেছি, কেন করব না? আপনার কি আমাদের কি মনে হচ্ছে 32 নম্বর কি আওয়ামী লীগের সম্পত্তি ছিল? 32 কার সম্পত্তি? 32 কিসের সম্পত্তি? এখানে কি ইতিহাসের সম্পত্তি? এখানে কি এনসিপি ভেঙেছে? মুক্তিযুদ্ধের সম্পত্তি। এখানে কি এনসিপি ভেঙেছে? আমি যদি বলি হ্যাঁ, কিভাবে বলেন? হাসান আব্দুল্লাহ ওই দিন 5 ফেব্রুয়ারি স্ট্যাটাস দিল ফ্যাসিবাদের আতুর ঘর গুড়িয়ে দেওয়া হবে। আপনাদের ছাত্র উপদেষ্টা 2 প্রতিনিধি আসিফ মাহমুদ সাজিব ভুইয়া 32 নম্বর কিসের সিম্বল বলেন? আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতির সিম্বল। কিভাবে মানে? আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে ওই শেখ মুজিবের বাসা কিভাবে মুক্তিযুদ্ধের শেখ মুজিবের বাসা ওইখান থেকে হয়েছে। তো কিভাবে ওইখান থেকে? ওইখান থেকে তো সারা দেশের বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করলো। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি 32 নম্বর বাসায় বসে বসে স্বাধীনতা ঘোষণা দিল? শুনুন, এইসব তর্ক আপনার সাথে আমি করব না। আপনাদের কাছে আপনি যদি বলেন আপনি ট্যাগ দিয়ে দিয়েছেন নাম্বার আতুর ঘর, এবং এই জায়গাটাকে আপনারা এমন ভাবে সিম্বলাইজ করেছেন। শুনুন, এই জায়গাটাকে আপনারা এমন ভাবে সিম্বল, এই দায়ভার তো আপনাদের। আচ্ছা বলতে পারেন, এই দায়ভার আপনাদের নেতার শেখ হাসিনা ওনাদের। আমি বলি কেন এটা হয়েছে? আমি আপনার সাথে তর্কে যাব না, আমার তর্কে যাওয়াটা মানা যায় না। আপনি পরে বলুন, আপনি বলুন। এই জায়গাটা, এই 32 নম্বরের জায়গাটা তারা যেভাবে আসলে মানে ধারণ করে রাখছিল এবং যেভাবে আসলে মানে সবকিছুর ঊর্ধ্বে রেখে দিছিল, এটা মানুষের একটা তো ক্ষোভের জায়গা তৈরি হয়েছে। 17 বছর ধরে হাসিনা যেই পরিমাণ পাপ, যে পরিমাণ অন্যায় করছে, যে পরিমাণ মানুষকে গুম খুন করছে। না না, আমি বলছি কে দিয়েছে, আমি এনসিপি ভেঙেছে কেন? আমি কিন্তু কোর্ট, আচ্ছা আমি কথা বলছি, উস্কানি দিয়েছে কে বলেছে ফেসবুক স্ট্যাটাসে, আপনি সেখান থেকে ঘুরে এখন পরে কি আসলেন, ও এটা তো ফ্যাসিবাদের দোষ, মানে আতুর ঘর। না এইসব এনসিপি তখন গঠনও হয় নাই ভাই। এনসিপি গঠন এনসিপি নেতা দিয়েছে তো এখন কোন আমি বলি কোন ইন্ডিভিজুয়াল যদি এখন সেটা বলে, সেটা পুরো আপনি এনসিপির দায় দিতে পারেন। আর এনসিপির তখন কোন রাজনৈতিক দল হয়নি। আগে আমি বলে নেই, এখন 17 বছর ধরে যেই মানুষটা এত পাপ কাজ করলো, এত গুম খুন করলো, তার বিচার করুন, এত পরিবারকে, আপত্তি নেই তো ভাই, সবকিছুকে আপনি বিচার ইয়ে করতে পারবেন? এত মানুষের আপনার ফ্যামিলি, তা বলে আপনার ফ্যামিলির কেউ মারা গেছে, আপনি মুক্তিযুদ্ধের স্তম্ভগুলো আপনার দর্শনগুলো ভেঙে ফেলবেন? মুক্তিযুদ্ধের স্তম্ভ এটা না, 32 নম্বর মুক্তিযুদ্ধের কোন স্তম্ভ না। ওটা কি? এটা হচ্ছে যে ফ্যাসিবাদের একটা কারখানা। যাই হোক, আপনার সাথে আমার তর্কে যাওয়াটা বোধহয় মানায় না, আমি যেতে চাই না। সেটা আমারও মানে না। মানে এখন শুনেন, এখন 17 বছর ধরে যে মানুষগুলার ফ্যামিলির সন্তানদের মারা হয়েছে, যে মানুষ এই যে শাপলার মতো ঘটনা হয়েছে, পিলখানার মতো ঘটনা হয়েছে, এই মানুষগুলোর তো একটা পুঞ্জীভূত ক্ষোভ রয়ে গেছে। শেখ হাসিনা তো পালাই গেছে, এই ক্ষোভের জায়গাটা তারা প্রকাশ কোথায় করবে? আপনি তো সবকিছু এইভাবে আপনি আটকে রাখতে পারবেন না। সবকিছু আপনি সংবিধান দিয়ে, সবকিছু আপনি আইন দিয়ে, সবকিছু আপনি মানে আপনার মানে সিস্টেমেটিক জায়গা থেকে তো সবকিছু আপনি চিন্তাও করতে পারবেন না। 5 তারিখের পরবর্তী সময় যেখানে শেখ হাসিনার মতো মানুষ এরকম মানে অপরাধ করে, তার মধ্যে কোনো রকম অনুশোচনা নাই, সে হচ্ছে লাইভে এসে
সে আরো বড়াই করছে যে কিভাবে সে দেশে আসবে, টুপ করে ঢুকবে, তারপরে তার যেসব মানে গুন্ডা বাহিনী যারা আছে তাদেরকে সে নির্দেশনা দিচ্ছে যে তোমরা এইভাবে এটা দখল করো, এইভাবে মিছিল করো, এটা করো, ওইটা করো। তো এই মানুষগুলোর তো ক্ষোভের জায়গাটা তৈরি হবে না? কেবলমাত্র আমাদের কথা পছন্দ হবে না সেই জন্য আমাদের গায়ে মিথ্যা ট্যাগিং লাগিয়ে দেওয়া হবে? এই ট্যাগিং এর রাজনীতি তোমরা বন্ধ করতে পারবে না। আর তোমরা বলবে অতীতে খারাপ হয়েছে, আমরা ভালো করছি। যখন আন্দোলন চলছে কোটার, কয়জন সেলিব্রিটি গিয়ে তাদের সঙ্গে গিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল? ছবি তুলি নাই দেখে? ভ্যাট আন্দোলনের সময় আমি ছবি তুলি নাই দেখে? সাথে ক্যামেরাম্যান নিয়ে যাই নাই? রোল ক্যামেরা অ্যাকশন বলি নাই দেখে? আমি পুলিশের জামা খামচে ধরবো ওই সময় ছবি উঠে নাই দেখে? আমি খামচায় ধরা বিশ্বাস করি না। আমরা কেউ খামচে ধরার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা কেউ গালিগালাজের রাজনীতিতে বিশ্বাস করি না। তালব্যস্বরের পরে আকার দিয়ে, মা শব্দের পরে উকার দিয়ে, এগুলা কি শব্দ? এগুলা নেগেটিভ না পজিটিভ? এই শব্দ শোনার জন্য আমরা বাংলাদেশ তৈরি করেছি। যে বাংলাদেশের বাংলা ভাষার জন্য বাংলাদেশের নাগরিকেরা স্বাধীন রাষ্ট্র নাই, একটা পরাধীন দেশের মধ্যে ভাষার জন্য প্রাণ দিয়েছে, সেই দেশে দাঁড়িয়ে আমাদেরকে শুনতে হবে এইটা ওইটা লাল করে দাও। হ্যাঁ, যদি এটাই হয়ে থাকে তাহলে এর বিরুদ্ধে আমি কথা বলবো। কেন বলবো? কারণ সারা জীবন আমি ছেলে মেয়েদেরকে গিয়ে উচ্চারণ শেখানোর চেষ্টা করেছি, ভাষা শেখানোর চেষ্টা করেছি, তর্ক শেখানোর চেষ্টা করেছি। আমি নিজে খারাপ লোক হতে পারি, কিন্তু একটা খারাপ মানুষ, একটা অন্যায়কারী মানুষও জীবনে দু একটা ভালো কাজ করে। আমি হতে পারি আমি ভালো না, কিন্তু আমি ভালোর কথা বলেছি। আমরা যারা ভালোর কথা বলেছি সেইটার জন্য যদি আমাদেরকে ট্যাগিং করা হয়, করেন ট্যাগ। আমি এখনো বলবো, বাংলা ভাষার জন্য যে জাতি প্রাণ দিয়েছে, যে জাতি একটা পতাকার জন্য, একটা স্বাধীনতার জন্য, নিজের ভোট দেওয়ার জন্য প্রাণ দিয়েছে, সেই জাতি এই ভাষায় কথা বলবে, আমি এটা মানবো না। করেন ট্যাগ, বলেন আমি দোষর, ঝুলান আমাকে ফাঁসিতে। যে আমার হাঁটুর বয়স তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না, কিন্তু আমি তার বাপের বয়সে আমাকে গালি দিতে পারবে? এটা কোন বাংলাদেশ? আমি হতে পারি সবচেয়ে খারাপ মানুষ, নিয়ে যান আমাকে ধরে, কিন্তু আপনি আমাকে গালি দিতে পারেন না। গালি দেওয়ার অধিকার কেউ দেয় নাই। যে সংবিধান বদলাচ্ছেন সেই সংবিধান কাকে গালি দেওয়ার অধিকার দেয় নাই। বাপের বয়সে মানুষকে অপমান করার অধিকার দেয় নাই, কারো গলায় জুতা ঝোলানোর অধিকার দেয় নাই। এবং জীবনে আমি টকশোতে উত্তেজিত হই না, আজকে হলাম। আপনাকে পার্সোনালি আমি একবারের জন্য আমি আপনাকে কোন পার্সোনালি অ্যাটাক করছি? আপনি বারবার হচ্ছে যে সাংবাদিক সমাজ, জুলাই আমি এই গণহত্যাকে আমি ৭১ এর সঙ্গে মিলাবো। আমার এত বড় দুঃসাহস, একটা জনযুদ্ধ, ৯ মাসের একটা সশস্ত্র সংগ্রাম, সেটির সঙ্গে আমি ২৪ আন্দোলনকে মিলাবো? অবশ্যই ২৪ আন্দোলন ছিল, একটা অভ্যুত্থান হয়েছে। আচ্ছা, এটা কে মিলাচ্ছে ভাই? কিন্তু আমি বলি, এটা আপনি বলেন, সমস্যা নেই, এটা মিলানো হয়েছে। না, আপনারা বারবার ৭৪ কেন মিলাচ্ছেন? আমি মিলাবো কেন? আমি কেন মিলাবো? আপনি তো এই পয়েন্টটা দিচ্ছেন। কখন বললাম আমরা? কখন বললাম ৭১ এর সাথে আমরা? আমি তো আপনি এখন বলেন, নিজে অন লাইভ তো আমি ক্লিয়ার করেছি যে ৭১ এর সাথে তো আমি কখনো ২৪ এর কেউ কম্পেয়ার করিনি। এটা এখন বলছেন, এটা আপনারা বলছেন ভাই, আপনি বলছেন স্পেসিফিক্যালি। আপনাদের অসংখ্য কথা কিন্তু ছিল মেধার ভিত্তিতে, সবকিছু মেধার ভিত্তিতে হবে। রিকশা চালক ভাই নমিনেশন পেপার তুলেছেন, সাহেব বলেছে যে এখনো তো নমিনেশন ফাইনাল হয় না, অতএব উনি যে প্রার্থী এটা তো বলা যায় না। এই রিকশা ভাই যিনি মনোনয়ন তুলেছেন, এই আন্দোলনে তার অবদান নিশ্চয়ই আছে হয়তো, কিন্তু আমরা দেখেছি উনি একটা স্যালুট দিয়েছিলেন। এই ছবিটা ভাইরাল হয়েছিল, দাঁড়িয়ে একটা স্যালুট দিচ্ছেন। এই যে দৃশ্যকল্পের মধ্যে দিয়ে আন্দোলনের ভাষা প্রকাশ, আমি দেখলাম যে তাকে হেড টেবিলে ডাকা হলো, এনসিপি হেড টেবিলে ডেকে তাকে বললো আপনি স্যালুট দেন। স্যালুট দেওয়া কি কোনো যোগ্যতা? স্যালুট দেওয়া যোগ্যতা না। ধরে নিলাম উনি অত্যন্ত উপযুক্ত, কিন্তু বাকি ওই আসনে কি আর কোনো নমিনেশন পেপার বিক্রি হয় না? সাহেব বলতে পারবে ওই আসনে কি আরো নমিনেশন বিক্রি হয়েছে? জি। তারা কি হেড টেবিলে গিয়েছিলেন? তাদেরকে কি কেউ বলেছে হাত তুলে দেখান, আপনিও হাত তুলেন, আপনি স্যালুট দেন, আপনি নেচে দেখান, আপনি দাঁড়িয়ে দেখান? বলে নাই। কিন্তু স্যালুটওয়ালা এইটা পেয়েছে। কেন পেয়েছে? বিকজ অফ দিস ভাইরাল সংস্কৃতি। আমরা একটা ভাইরাল রাজনীতিতে চলে গিয়েছি। লোকে আমাকে চিনলো মানে কি আমি ভালো রাজনীতিবিদ, আর চিনলো না মানে আমি রাজনীতি বুঝি না। এবার আসেন, কথা কিন্তু ছিল মেধার ভিত্তিতে, সবকিছু মেধার ভিত্তিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা বলল কোটা না মেধা, তারা শেষ পর্যন্ত কোটাও না মেধাও না, স্যালুটের ভিত্তিতে একজনকে হেড টেবিলে ডেকে একদম সেরা নেতৃত্বের মাঝখানে দাঁড় করিয়ে তাকে বললো আপনি স্যালুট দেন। না, এটা পান্না ভাই আরেকটু এলাবোরেটলি আনসার দেওয়া উচিত যে কেন তিনি আসলে মানে তরুণদের নিয়ে হতাশ। মানে তার কাছে কি, মানে তিনি বললেন যে বিগত সময়ের সে অনেকগুলো আমল দেখেছে, তো তিনি মানে কিভাবে কম্পেয়ার করছে? এটা তো তরুণরা তো এই সরকার চালাচ্ছে না, তরুণরা অনেক পজিটিভ চেঞ্জ আনার চেষ্টা করছে। সেটাকে যদি তারা সাপোর্ট না করে
আরও ডিমোটিভেট করার চেষ্টা করে, তাহলে তো ধরে নিতে হবে যে তারা আসলে চাচ্ছে না যে তরুণদের একটা উত্থান হোক, নতুন চিন্তায় উত্থান হোক। তারা হয়তো পুরানো যেই চিন্তা ছিল, পুরানো যে সিস্টেমেটিক জায়গাগুলো ছিল, যেই আওয়ামী বয়ানগুলো ছিল, তাদের মুখ থেকে আমরা সেরকমটাই দেখতে পাচ্ছি। আমি তো জানতে চাই আসলে তরুণদের মানে এমন কি কি ভুল হয়েছে যেটার জন্য আসলে তিনি এতটা হতাশ, এতটা আসলে হতাশাগ্রস্ত সময় তিনি পার করছেন। তো এটা তার ক্লিয়ার করা উচিত। অবশ্যই আমাদের লিমিটেশনস আছে, আমাদের ভুল আছে, কিন্তু সেই ভুল এমন না যে সেটা সংশোধন করার মতো না। আমরা বারবার বলছি যে হ্যাঁ, আমাদের দ্বারা অনেক ভুলই হয়েছে। আমাদের নতুন একটি রাজনৈতিক দল সবেমাত্র 7-8 মাস হয়েছে আর কি। তো সেই জায়গা থেকে কিছু ভুল আমাদের হয়েছে, কিন্তু ওনাদের মতো যারা অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন বা মিডিয়া হাউসগুলো আছেন, তারা সেই ছোট ভুলটাকে এত বড় করে দেখানোর চেষ্টা করে, যেখানে আসলে মনে হয় যে মানে আমরা আসলে মানে অনেক বড় পাপ, অনেক বড় অন্যায় করে ফেলছি। কিন্তু আমরা বারবার বলছি যে এই সময়টাতে আসলে তরুণরা যতটুকু পজিটিভ এনার্জি নিয়ে রাজনীতিতে এসছে, সেটা কিন্তু আর কোনো সময় এরকমটা হয়নি। এখানে অনেক তরুণদের সুযোগ ছিল আসলে নিজেদের আরও ভালো লাইফস্টাইল লিড করার জন্য, দেশের বাইরে চলে যাওয়া, পড়াশোনা করার জন্য, অথবা দেশে অনেকে আরও অনেক ভালো পেশায় যুক্ত হতে পারতেন। কিন্তু সব কিছু ছেড়ে রাজনীতিতে যুক্ত হওয়ার ইন্টেনশনই কিন্তু ছিল যে একটা পজিটিভ পরিবর্তন আনার জন্য। তো সেখানে পরিবর্তন আনতে পেরেছেন কিনা আপনারা? আপনি মানে এত বছরের একটা সিস্টেমেটিক জায়গা, মানে আপনি তো রাতারাতি বদলে ফেলতে পারবেন না। আমরা তো চেষ্টা করে যাচ্ছি। দেখেন রাজনৈতিক জায়গা থেকে এর আগে মানে কবে এরকম করে ওপেনলি নমিনেশন ফর্মের জন্য মানুষকে আহ্বান করা হয়েছে, সেখানে সব রকম শ্রেণী পেশার মানুষ এখানে মানে যুক্ত হচ্ছে। এর আগে কোন রাজনৈতিক দল মানে ক্রাউড ফান্ডিং এটি চালু করেছেন? এর আগে কোন রাজনৈতিক দল নিজেদের আয় ব্যয়ের জায়গাটা, স্বচ্ছতার জায়গাটা নিশ্চিত করার মানে কথা বলেছেন? এবং আমরা বারবার বলছি যে আসলে আমরা প্রত্যেকটা জায়গায় স্বচ্ছ থাকার চেষ্টা করছি, কিন্তু আমাদের রাজনৈতিক যে বন্দোবস্তের জায়গা, সেখানে অনেক কিছুতে আমাদের দেখা যাচ্ছে যে পুরানো কায়দায় ইনভলভ হওয়ার সুযোগ তৈরি হচ্ছে, কিন্তু তারপর আমরা সেই জায়গা থেকে বের হয়ে নিজেরাই নতুন জায়গা তৈরি করছি। আমরা দেখলাম যে বিএনপির থেকেও তারা নতুন করে ক্রাউড ফান্ডিং মডেলটা তারা ফলো করছে, লঞ্চ করেছে। তো এই পরিবর্তনগুলো তো আমরা বড় বড় রাজনৈতিক দলগুলোকেও নতুন পথ দেখাচ্ছি। যে আমি আপনার কাছে আবার আসব না, আমি একটু শেষ করি, আমার কথা হচ্ছে। তারপরে তুষার ভাই অনেকগুলো কথা বললেন যে কি মানে শ্রমিক ইউনিয়ন আছেন, বা তা আমি তো এটাই বললাম যে আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ থাকে, স্পেশালি শ্রমিকদের, তারা আসলে ওইভাবে আমাদের যারা শ্রমিকদের যে জায়গাগুলো থাকে বা তাদের যে চাওয়া পাওয়া থাকে, সেটা কিন্তু তারা ওইভাবে রিপ্রেজেন্ট করতে পারে না। বরঞ্চ দেখা যায় যে শোষক শ্রেণীর জন্যই তারা একরকম আশীর্বাদ বয়ে আনার চেষ্টা করে। তো এইখানে তো এমন না যে আসলে মানে আমরা তো বলছি যে জনগণের হাতে সেই ক্ষমতাটা থাকবে। তারা যদি মনে করে যে এই মানুষটার দ্বারা পরিবর্তন সম্ভব, তাহলে তারা সেটা চুজ করবে, তার হাতে তো অপশন দেওয়া উচিত। এখন আমি তো বললাম যে সংসদে শুধুমাত্র আইন প্রণয়নও না, আপনার সংসদে তো মানে আমি মানে 300 জনই যে রিক্সাওয়ালা বা একজন শ্রমিক হবে সেটা না, মানে 1-2 জনের জায়গা যদি থাকে, মানে তারা কিন্তু তাদের জায়গাটা কথা বলতে পারবে। হ্যাঁ, তার লিমিটেশন অবশ্যই আছে, যে তারা সে সংবিধান হয়তো বুঝবে না, সে আইন প্রণয়নের জায়গাগুলো বুঝবে না, কিন্তু সেই আইন প্রণয়ন মানে সংবিধানের জায়গা বোঝানোর জন্য তার ক্ষেত্রে কিছু লোকবল তার সাথে কাজ করতেই পারে, কিন্তু সেই কণ্ঠস্বর তো সংসদে থাকা উচিত। আমরা মানে গুটি কয়েক মানুষই কেন সবার ভাগ্য নির্ধারণ করে দিব? যেখানে মানে 20 কোটি মানুষ যেখানে বাংলাদেশে বসবাস, সেখানে আমরা দেখছি যে একটা শ্রেণীর কাছেই বারবার রাজনীতিটা আমরা বর্গা দিয়ে দিচ্ছি, পরিবারতান্ত্রিক জায়গা থেকে বর্গা দিয়ে দিচ্ছি। এবং তুষার ভাইয়ের সাথে আমি এটা এগ্রি করি যে হ্যাঁ, মানে রাজনীতিটা মানে মূলত ওই উপর টপ টায়ারের কয়েকজন নেতার হাতেই সবসময় থাকে। তারাই আসলে দেখা যাচ্ছে যে বারবার করে মানে ব্যবসায়ীদের কাছে হয়তো বর্গা দিয়ে দেয়, বিভিন্ন এজেন্সির কাছে বর্গা দিয়ে দেয়। তো এই জায়গাগুলো আসলে তাদের সদিচ্ছার জায়গাটা যদি মানে না থাকতো, তাহলে কিন্তু এই জায়গায় পৌঁছাতো না। তো আমরা সেই জায়গায় তরুণরা চেষ্টা করছি যেন আমাদের রাজনীতির জায়গাটা কারো হাতে বর্গা দিতে না হয়। ধন্যবাদ আপনাকে। পান্না ভাই, আপনার কাছে একটু আসতে চাই। সাইফ মোস্তফা ভাই অনেক কথা বললেন এবং তিনি বললেন যে আপনাকে স্পষ্ট করতে হবে যে আপনি কেন এত হতাশ, একটু জানতে চাই। শুনুন, স্পষ্ট করতে গেলে সেই আবার চর্বিত চর্বণ বিষয়গুলো চলে আসবে। সম্ভবত নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি এটা দেখে নিয়ে, আপনি বলছিলেন সম্ভবত শো শুরু হওয়ার আগে যে ৭১ গণহত্যাকারীদের বিচার চেয়েছে। এখানে তো বুক ভরে যাওয়ার কথা, এখানে তো আমাদের আশাবাদী হতে চায়, কিন্তু এই কথাগুলো এতদিন বলেনি কেন? বরং ৭১ পরাজিত শক্তির সঙ্গে
গণহত্যাকারীদের সঙ্গে তাদের আমরা অ্যালায়েন্স হতে দেখেছি। ফ্যাসিবাদের কথা বলে আমরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আরও বেশি শক্তিশালী হতে দেখেছি। মপতন্ত্র আওয়ামী লীগের সময় অনেক কিছু হয়েছে, মপতন্ত্র ছিল না, মপতন্ত্র কায়েম হয়েছে। সেসব বিষয়ে তাদের কোনো শক্ত অবস্থান আমরা দেখিনি। আমরা সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টাকে বলতে শুনলাম, মানে এখন তো সব পার্টিজান, আওয়ামী লীগ আমলে যা হয়েছে তার বাইরে তো আমরা কিছু দেখছি না। তখন ওইখানে উল্লেখ করা হলো, প্রধান উপদেষ্টা বললেন যে মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষক ছিলেন। দ্বিমত পোষণ করি না, যদিও সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে না, জিয়াউর রহমানের অসামান্য অবদান ছিল, কিন্তু আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকার করবেন না? এই তরুণ প্রজন্ম বা এনসিপি, আমি যে মানে স্পেসিফিক্যালি বলি, এনসিপি বঙ্গবন্ধুকে স্বীকার করে না, এটা তাদের পলিটিক্যাল আইডিওলজি। কিন্তু আমাকে তো ইতিহাস নির্মাণ করতে হবে। আমি আমার মনে মতো করে একজনকে স্বীকার করবো আর একজনকে অস্বীকার করবো, যেটা আওয়ামী লীগ প্র্যাকটিস করে গেছে, বিএনপিও কম বেশি করেছে, এখন সেই এনসিপিও করবে সেই প্র্যাকটিসটা? আমরা তো সেটা আশা করি না। আপনি দেখুন, চট্টগ্রাম বন্দর এবং করিডোর সবচেয়ে বেশি আলোচিত বিষয় এই 15 মাসের মধ্যে। সেটি বিষয়ে এনসিপি আজ পর্যন্ত একটা কথা বলেনি। আপনি যে তরুণদের বলতে এনসিপিকে বোঝান, আমি সেই জায়গা থেকে বলছি, আমি সব তরুণের কথা বলছি না, নিশ্চয় সব তরুণের কথা বলছি না। আপনি দেখুন, আমি তো পেশায় একজন সাংবাদিক, হ্যাঁ, গণমাধ্যম যেভাবে দলীয়করণ করা হয়েছিল তার বাইরে এখন কিছু হচ্ছে কিনা? বরং আমার মতের বাইরে গেলে আমি সেই মততন্ত্র কায়েম করছি গণমাধ্যমের উপরে, যার অসংখ্য উদাহরণ আছে। এগুলো বলতে গেলে সেই চর্বিত চর্বণ হয়ে যাবে এবং সময় নষ্ট হবে। আপনি আমাদের দেশের সংস্কৃতির উপরে যে হামলা চলছে, কাওয়ালি আসর চলে, যেই তরুণরা উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেখানে কাওয়ালি চলে, কিন্তু আমার দেশের সংস্কৃতি বন্ধ হয়ে যায়। সত্যেন্দ্র একাডেমির শরৎ উৎসব বন্ধ করে দেওয়া হয়, সেখানে কাওয়ালি অনুষ্ঠান চলে। সেখানে বসে মোহাম্মদ আলী জিন্নাহকে কেউ যখন বলে যে বাংলাদেশের জাতির জনক ঘোষণা করতে হবে, কি লজ্জা! কেউ মানে তরুণদের কেউ প্রতিবাদ করে না। আমি তো বলছি, মত দ্বিমত বহুমত থাকবে, কিন্তু আমার শেকড়ের জায়গাটা তো আমাকে স্পষ্ট করতে হবে। আপনি ফ্যাসিবাদের কথা বলে রাজা মানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আপনি প্রশ্রয় দিচ্ছেন, আমি সেখানে হতাশ হই। সো এই যে বিষয়গুলো, চাঁদাবাজি, তাদের অনেকের বিরুদ্ধে, আমি বলছি না ঢালাওভাবে সবার বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ উঠেছে, কজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। কোটার কথা বলছিলেন তুষার ভাই, হ্যাঁ, মানে তারা কোটার পক্ষে, মানে কোটার সম্বন্ধেও কিছু আমরা তাদেরকে মূল্যায়ন করতে পারছি না, আবার মেধার জায়গাটাও মূল্যায়ন করতে পারছি না। সব জায়গায় তো এখন কোটা। আমি তুষার ভাইয়ের সাথে বিনয়ের সঙ্গে একটু বিদ্যমান করবো, বরং কোটা বিরোধী আন্দোলন থেকে যেই গণঅভ্যুত্থানের সৃষ্টি, এখন তো সব জায়গাতে কোটা। স্কুলে এই 24 আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের ভাই বোন বা ছেলে মেয়েদের কোটার ব্যবস্থা করা হবে। আপনার মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়, আপনার বিভিন্ন চাকরিতে এগুলো তো হচ্ছে। সো পরিবর্তনটা কোথায়? আপনি বলুন আমাকে, পরিবর্তনটা কোথায়? এবং আওয়ামী লীগ 15.5 বছর ধরে একটা বৃহৎ রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে তার নিজের মতো করে ফরম্যাট করে ক্ষমতা থেকেছে। এখন আবার সেই আওয়ামী যে শক্তিটা বা তাদের যারা অনুসারী, তাদেরকে বাদ দিয়ে এখন আপনার নির্বাচন হবে, সেখানে তো তরুণদের আমরা কথা বলতে দেখছি না। আমার কথা হচ্ছে, যারা অপরাধী অবশ্যই তাদের বিচার হবে, অবশ্যই। একদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কোনো উপদেষ্টা বলছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা ভোট দিতে পারবেন। কাকে ভোট দেবে? তামাশার তো একটা লিমিট আছে। কাকে ভোট দেবে? আওয়ামী লীগ নেতা কর্মীরা কি দাঁড়িপাল্লা ভোট দিবে? ধানের শীষে ভোট দিবে না তো। সেম ধানের শীষে যারা করে তারাও নৌকাকে ভোট দেবে না, যেগুলো রিজার্ভ ভোট। আচ্ছা, তো উল্টো কি হচ্ছে, আওয়ামী লীগ যারা করেন, নিরীহ নিরপরাধ মানুষ, তাদেরকে ধরে জেলের মধ্যে ঢুকানো হচ্ছে। আগে দেওয়া হচ্ছে হত্যা মামলা গড়ে, এখন দেওয়া হচ্ছে সন্ত্রাস বিরোধী মামলা। আমি নিজে কথা বলতে চাই না, এটা নিয়ে অনেক কিছু হয়েছে, মঞ্চ 71 অনুষ্ঠান নিয়ে, ওগুলো যাক। আপনি আমাকে বলেন তাহলে কোথায় আমি এই তরুণদের উপর আস্থা রাখবো? আমি এখনও রাখতে চাই। আমি মানে আমার হতাশা অনেক বেশি বেড়ে গেছে। যদি আসলে তারা নতুন রাজনীতি শুরু করেছেন, নতুন রাজনৈতিক দল করেছে, হ্যাঁ, ভুল ভ্রান্তি থাকবেই। 14 মাসে কি তারা হতাশা আপনাদের কাটিয়ে তুলতে পারবেন কিনা? মানে এটা তো অনেক কম সময়, তাদেরকে তো একটু সময় দেওয়া উচিত। কম সময়, শুনেন, অভ্যুত্থানে হয়েছে কি, সামনের সারিতে যারা ছিল এই আন্দোলনের, তাদেরকে এইদার মিসইউজ করা হয়েছে, অথবা তাদের কাউকে, আমি সবার কথা বলবো না, কাউকে হয়তো কোনো কিছু বিনিময়ে
কিনে নেওয়া হয়েছে। তার কারণ এই অভ্যুত্থানের যে আমি প্রথমে বললাম যে স্বপ্ন আমরা দেখতে চেয়েছিলাম তা তো কিছুই হয়নি, একেবারে উল্টা। আপনি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের কথা বলেছিলেন, এখন তো সমাজের সব জায়গাতে বৈষম্য। আমি এগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন, আমি ডাটা দিয়ে বলবো, এক্সাম্পল দিয়ে বলবো। সো হতাশা ছাড়া আমি তো কোনো কিছু দেখতে পারছি না। এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন আশা করেছিলাম, এই তো এত সংস্কার টংস্কার। আচ্ছা, গণমাধ্যম কমিশন হলো, নারী কমিশন হলো, স্পর্শকাতর দুটি কমিশন, কই সেগুলো নিয়ে কোনো কথা হয়নি? এনসিপি কোনো কথা বলেনি। মানুষ যা বোঝে না সেইগুলো নিয়েই বেশি মানে আলোচনা হয়েছে। এই যে পিআর, এই যে গণভোট, এই যে ইত্যাদি ইত্যাদি আর যা যা আছে, আপনি বলুন তো পুলিশের কোথায় সংস্কার হয়েছে? সংস্কার কি বলে কয়ে পুস্তক রচনা করে গ্রামাটিক্যালি সংস্কার করতে হবে? সংস্কার প্রতিনিয়ত প্র্যাকটিসের বিষয়। এখন বিষয় হচ্ছে পুলিশ তো যে পুলিশ আগে যা ছিল, প্র্যাকটিসটা যা ছিল এখন তাই হচ্ছে। আগে পুলিশ নৌকাকে ভোট দিতে বলেছে, ড্রেস পরে ইউনিফর্ম পরে, এখন সেই পুলিশ বলছে সেই ইউনিফর্ম পরে আওয়ামী লীগ দেখলে এ করবো সে করবো। কোনো জায়গায় কোনো পার্থক্য